আমাদের সংগঠনের অতিথি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হালিমকে মাল্যপুষ্ট করার জন্য আমি সাবেক জেলা কমান্ডার জেলাকে বিনীতভাবে অনুরোধ করছি। গেজেটধারী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জনাব এম ফজলুল হক সাহেব, আমি ফজলুল হক সাহেবকে আমাদের সংবর্ধনা অতিথি মহোদয়কে মাল্যদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। কোম্পানি কমান্ডারের অধীনে যারা যুদ্ধ করেছেন তাদের পক্ষের থেকে এখন ধন্যবাদ। মুক্তিযোদ্ধা শুরু থেকেই জনাব আব্দুল হাকিম বীর প্রতীক ওনার সাথে ছিলাম শেষ পর্যন্ত। এই 45 বছর বয়স এই দেশ স্বাধীন হওয়ার পর্যন্ত ওনার সাথে আসি। ওনার সাথে বহু স্মৃতি, আপনাদের কাছে 2-1 ঘন্টায় আমি ওনার স্মৃতি শেষ করতে পারবো না। এখানে বীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ফজলু ভাই আছে, ওনাকে যখন আমরা নিয়ে আসি ইন্ডিয়া থেকে আমার সাথে আসে, বহু যুদ্ধ করেছি, না হলে 20 থেকে 25টা যুদ্ধে ওনার সাথে অংশগ্রহণ করছি, উনি আমাদের সাথে ছিলেন। জনাব বীর প্রতীক হাকিম সাহেব, ওনার কোনো তুলনা হয় না। ওনার কমান্ড, যুদ্ধের কলা কৌশল, ওনার যে অভিজ্ঞতা, যেহেতু উনি পাকিস্তানের পিরিয়ডে পাকিস্তানের সময় উনি একজন সামরিক বাহিনীতে ছিলেন, ওই অভিজ্ঞতার কাজে লাগিয়ে আমাদের যুদ্ধকে অনেক দূরত্ব অগ্রসর করে নিয়েছেন এবং বঙ্গবীর কাদের সিদ্দিকী ওনাকে খুব সম্মান দিতেন। কখনো হাকিম বলে ডাকেন নাই, হাকিম সাহেব বলে ডাকছেন ওনাকে। এবং ওনার দক্ষতা এবং যুদ্ধের পরিকল্পনা, যুদ্ধের কৌশল, এগুলোর সব কিছু দক্ষতা দেখেই ওনাকে বীর প্রতীক দেওয়া হয়েছে। আমার সৌভাগ্য যে প্রথম থেকে নিয়ে ওনার সাথে আমি যুদ্ধ করছি শেষ পর্যন্ত, এবং ফজলু ভাই আমাদের সাথে অনেক জায়গায় যুদ্ধ করছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো বাইনাপাড়া ব্রিজ, যেখানে আমাদের একজন শহীদ হন শাহজাহান, মোহাম্মদ শাহজাহান। হ্যাঁ, শাহজাহান ছিল সবচেয়ে ভীত একজন সৈনিক, কিন্তু যুদ্ধে যেদিন সে শহীদ হবে সেদিন সবচেয়ে তার ছিল সাহসী। ওই দিন ছিল আমাদের সে তার সাহস অনেক বেশি ছিল। আগে যুদ্ধের পিছনে থাকতো, ওই দিন সবার আগে ছিল এবং যুদ্ধে যাওয়ার জন্য পাগল ছিল যে ভাই সময় চলে যাচ্ছে, চলো তাড়াতাড়ি যাই। আর আল্লাহর কি হলো যে ওই দিনকে সে শহীদ হয়ে গেল এবং এই ফজলু ভাই আহত হলো, আরও কয়েকজন ওখানে আহত হয়েছিল, রফিক আরও কয়েকজন ছিল যারা আহত হয়েছে। অনেক যুদ্ধের কাহিনী। তো হাকিম সাহেবের দায়িত্ব দিল যে এই 83 mm ব্লাডার সাইড তুমি নাও ভাই, কাকে না চালাবা তুমি জানো। তখন উনি আমাকে সিলেকশন করলো, পুরো কোম্পানির মধ্যে কেউ রাজি হলো না, কেন ওনার ব্যাকগ্রাউন্ড কেউ জানতো না। হাকিম সাহেব কিছুটা জানতেন। দিকে অ্যাটাক করে উঠে গেলো, ইয়েতে থানা দখল করলো, থানা দখল করে আবার গেরো করলো, আবার আমাকে খবর দিল, আমি ল্যান্সার নিয়ে দৌড়েছি। তখন আবার পাবলিক এজন এসে বললো যে উনি বেরিয়ে গেছে। এই ইতিহাস তো এটা আমাদের লিখতে হবে না, আমাদের ইতিহাস আমরা যতদিন বেঁচে থাকবো, মুক্তিযুদ্ধের ইতিহাস হলো মুখস্থ না তো, এই আমাদের প্র্যাকটিক্যাল। গোপালপুর অ্যাটাক করি, তারপরে বোয়াপুরে যখন আমরা অ্যাটাক করি, বোয়াপুরের এরিয়াতে আপনার এটা থেকে 26 একটা গ্রাম ছিল। সেই 26 গ্রামটা একটা বাড়িও ছিল না, আমাদের একটা মুক্তিযোদ্ধা বেঁচে থাকার কথা ছিল না। আল্লাহ পাক আমার চেষ্টায়, আমাদের কোম্পানি কমান্ডার আব্দুল হাকিম বীর প্রতীকের চেষ্টায়, এই ফজলু ভাইয়ের চেষ্টায় আমরা পুরো কোম্পানিটাকে আমি বাঁচায় রাখছিলাম। তারপরের যুদ্ধটা হলো আপনার ঘাটালে যে যুদ্ধটা হলো, যে কথাটা আমার মজনু ভাই বলে গেলেন, ঠিক এই মজনু ভাই যে কথাটা বললেন এটা আসল সত্য। এখানে ফজলু ভাই আমাদের সাথেই ছিলেন। এখানে মনে করেন যে ঠিক মাঝখানে আমরা যখন উঠলাম, যে থানাটা ছিল, থানাটার মাঝখানে একটা সেল পড়ছে। সেই সেল পড়ার পরেই ওরা সব বাইরে গেছিল। সেই থানা যে সেটা কিন্তু আমি অনেক কিছুই, এই যে ইন্ডিয়ান লুঙ্গি ছিল, সেই লুঙ্গির মধ্যে টাকা পয়সা বাইন্দা কান্দে করে নিয়ে তারপরে কাদের স্ত্রীর সাথে দেখা করলাম আমরা, স্যার এই ব্যাপার। তারপরে ওইখান থেকে যখন আমরা চলে গেলাম, শেষ যুদ্ধটা হলো আমাদের ওই
এটা ইসাপুর যে গোরস্থানটা, ওইখান থেকে আমাদের শেষ যুদ্ধটা হয়। সেই যুদ্ধে কালিহাতি থানা। কালিহাতে থানা ইসাপুর যে যে গোরস্থানের এই পাশে একটা জায়গা ছিল, ওই জায়গাতে ওই 30 মোটর সেই করলো, সেট করলো। সেটা হাকিম সাহেবের এই মাইপা দেয়, মানে অ্যাঙ্গেল কত অ্যাঙ্গেলে মারতে হবে, এটা মাইপা দেওয়ার পরে মজনু ভাই সেটারে ইয়ে করে, মানে এই গুলিটা এইভাবে ফালায় আর কি। ফালার পরে যখন এই একটা শব্দ হলো, ওইখানে যে একটা শব্দ হলো, ওই বোমাটা যায় পড়লো একটা টাকের ভিতরে। টাকের মধ্যে আপনার ইয়া ছিল, পাকিস্তানি টাকের মধ্যে আপনার ওই যে দাম ভরা পেট্রোল ছিল। তো পেট্রোলের যখন একটা একটা ফুটে, ওই যে দাম ফুটে, তখন আর একটা শব্দ হয়। ওই এক মানে তখন কাদের থেকে বলতে শুরু করলো, মারো মারো মারো, এইরকম একটা আওয়াজ উঠে গেল। তারপরে বাস আস্তে আস্তে আমরা অ্যাটাক করলাম, সমুদ্রের দিকে অগ্রসর করলাম। আমাদের বকুল কোম্পানি, যে আমাদের কোম্পানির একটা তাকে ওই এলাকার পশ্চিমে যে নদীটা, ওই নদীর ওইখানে রাখা হয়েছিল। ওইখানে যতগুলা ভাইয়ে গেছিলো সবগুলো এখানে হ্যান্ডশাক করেছিল। এই হলো আমাদের যুদ্ধ মোট, মানে অল্প সময়ে আমি কথাগুলো বললাম, বলতে গেলে অনেক সময় লাগবে। তবে আশা করি আপনারা যে কথাগুলো বললাম, এই কথাগুলো আপনারা রেকর্ড করবেন বা ধরে রাখবেন। সাবেক জেলা কমান্ডার জনাব সুরাত আলী ভাইকে বক্তব্য প্রদান করার জন্য আমি আমাদের প্রধান অতিথি। আমি প্রথমে ধন্যবাদ জানাই এই শস্যবাড়ি উপজেলায়, এই জামালপুর জেলাতে যে মাত্র 10 জন বীর প্রতীক আছেন, তার মধ্যে শস্যবাড়ি উপজেলায় 2 জন, একজন প্রয়াত, আর একজন জীবন্ত কিংবদন্তি, যিনি আজকে এই শস্যবাড়ি উপজেলায় যুদ্ধকালীন সময়ে তার কোম্পানিতে যারা ছিলেন, তারা আজকে তার সম্বর্ধনা আয়োজন করেছে। আমি প্রথমেই তাদেরকে ধন্যবাদ জানাই। এরকম একজন বীর প্রতীক জনাব মোহাম্মদ আব্দুল হাকিম ভাইকে সম্বর্ধনা জানানোর জন্য আমি জামালপুর জেলার সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমি শস্যবাড়ি উপজেলার এই মুক্তিযোদ্ধাদের আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আর আজকে এই কাজ যারা আয়োজন করেছেন, জামালপুর জেলা গেজেটদারি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল হক সহ সেই কমিটিতে যারা আছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি আজকে আমার মাঝে উপস্থিত গেজেটদারি মুক্তিযোদ্ধা সমিতির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল হক, আমার মাঝে উপস্থিত আজকের সম্মানিত ব্যক্তি মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আব্দুল হাকিম বীর প্রতীক, উপস্থিত ওনার কোম্পানির বিভিন্ন মুক্তিযোদ্ধা ভাইয়েরা, উপস্থিত গেজেটদারি যুদ্ধহত মুক্তিযোদ্ধাদের সম্মানিত অন্যান্য সদস্যবৃন্দ, আর বিশেষ করে আজকে যাদের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের 1971 সালের যে স্মৃতি, সেই স্মৃতিগুলো যাদের মাধ্যমে আমরা আজকে প্রজন্মের কাছে ছড়িয়ে দেব, সেই তারা আমার সাংবাদিক ভাইয়েরা, সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আমি আজকে বলতে চাই, হাকিম ভাই যখন যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার ছিলেন, তার আন্ডারে যে সমস্ত বীর মুক্তিযোদ্ধা ছিলেন, বিশেষ করে মজনু ভাই, ফজলুল হক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ফজলুল হক, যিনি আজকে এটা আয়োজন করেছেন, দীপক কুমার দাস বুলবুল, মুজিবুর রহমান, পরিতোষ কুমার দে, বিশেষ করে আমার শাহজাহান ভাই গোপালপুর থেকে এসেছেন। গোপালপুরের বীর মুক্তিযোদ্ধারা আমার হাকিম ভাইয়ের কোম্পানিতে ছিলেন, তারা উপস্থিত হয়েছেন, আরও অনেকেই উপস্থিত হয়েছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারা যে আজকে হাকিম ভাইয়ের সম্পর্কে যে সমস্ত কথা বললেন, আমরা আগের থেকেই জানি হাকিম ভাই একজন দুর্ধর্ষ কোম্পানি কমান্ডার ছিলেন। হাকিম ভাই এই আমি যাদের নাম বললাম, ফজলুল হক, মজনু ভাই, তারপরে বাঘা সামাদ গামা, তারপরে শাহজাহান ভাই, আমাদের তারপর দীপক কুমার দাস বুলবুল, এদের দুঃসাহসের মাধ্যমে যে মহান স্বাধীনতা যুদ্ধে তারা যুদ্ধ করেছে, সেই যুদ্ধের কারণে এই হাকিম ভাইকে পরবর্তী সরকার
পরবর্তীতে বাংলাদেশ সরকার তাকে সেই বীর প্রতীক উপাধি দিতে বাধ্য হয়েছিলেন এই দুর্দর্শ এই মুক্তিযোদ্ধাদের যুদ্ধের কারণে। তাই আমি জামালপুর জেলার সাবেক ডেপুটি কমান্ডার হিসাবে, দায়িত্বপ্রাপ্ত কমান্ডার হিসাবে আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আমি সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ জানাই, আপনারা আজকের প্রজন্ম, আমরা দিন দিন চলে যাচ্ছি। আজকে হাকিম ভাইয়ের বয়স 89 বছর। 89 বছর বয়সে আপনাদের কাছে এসেছে, আপনাদের কাছে সেই যুদ্ধকালীন কিছু কথা বলতে এসেছে, সেই যুদ্ধের স্মৃতি বলতে এসেছে, আর কোম্পানির বিভিন্ন লোকজন নিয়ে এসেছে। আপনারা এগুলো একটা ডকুমেন্টারি রেখে আপনারা আপনাদের এই ক্যামেরার মাধ্যমে সারা বাংলাদেশে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দিবেন। এই যারা আসবে ভবিষ্যৎ প্রজন্ম যেন মুক্তিযুদ্ধ সম্পর্কে সঠিক ইতিহাস, সঠিক যে অবস্থান সেটি জানতে পারে, সেটি জেনে যেন মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের যে শ্রদ্ধা, তাদের মাথা যে অবনত থাকবে, সেই কাজটি আপনারা করবেন। আজকে হাকিম ভাইয়ের মুখ থেকে সমস্ত কিছু শুনবেন, আমরাও বলে গেলাম। আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী, আপনারা আমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে সারা দেশে এই কথাগুলো ছড়িয়ে দেবেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। এইখানে আজকে হাকিম ভাইয়ের কোম্পানি যারা উপস্থিত হয়েছে তাদেরকে আবারও স্যালুট জানিয়ে হাকিম ভাইকে এত সুন্দর একটি সম্বর্ধনা দেওয়ার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমি আব্দুল হাকিম বীর প্রতীক। সোজা চালে ভেবেই বললেন আমার বয়সের কথা 89। আমি 1961 সনে ম্যাট্রিক পাস করি, 62 সনে আর্মিতে যোগদান করি, 65 সনে ভারত পাকিস্তান যুদ্ধে অংশগ্রহণ করি, 71 সনে আমি স্পেশাল প্রমোশন পেয়ে সার্জেন্ট লাভ করি। যখন জিয়াউর রহমান চিটাগাং বেতার কেন্দ্র থেকে বললেন, I do hereby declare on behalf of শেখ মুজিব, আমি বুঝতে পারি না যে কী হবে, কেননা আগে আর্মিরা বাইরে যেতে পারতো না, ওই সীমার বাইরে যেতে পারতো না, কোনো সময় কারোর সঙ্গে কথা বলতে পারতো না। এমনকি শেখ মুজিব যে ভাষণ দিয়েছিল, সেই ভাষণ শুনে বললাম আবার 200 বছর পরে সিরাজদৌল্লা জন্ম নিল। এগুলা চিন্তা করতেছি। আমি এই অনুযায়ী রয়েছি ওয়েপন সেকশন কমান্ডার। আমার সঙ্গে 106 RR, 7 RR, 2টা মেশিন গান। 28 তারিখ আমি ফ্যামিলি মেম্বার ছিলাম, ফ্যামিলির সঙ্গে বিদায় নেওয়া রওনা হলাম। শফিউল্লাহ সাহেব সেকেন্ড বেঙ্গলের কোম্পানি প্লাস সেকেন্ড বেঙ্গলের অধিনায়ক ছিল, ওনাকে নিয়ে টাঙ্গাইল হয়ে মাইল সিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট আসলো। ওখান থেকে বিভিন্ন রণাঙ্গনে সমীক্ষণ হলাম, ভারতে চলে গেলাম। ভারতে যাওয়ার পরে ওইখানে আমি বললাম আমি কেন ভারতে থাকবো, আমার দেশের যুদ্ধ। পরবর্তী সময়ে আমাদেরকে নিয়ে রওনা হইলেন শফিউল্লাহ সাহেব। ওইখানে বহুত যুদ্ধ হয় আমাদের সঙ্গে, বিশেষ করে ইয়েতে মাধবপুর, ওইখানে যে যুদ্ধ হয় সেখানে আমাদের বেশ কয়েকজন লোক আহত হয়, এমনকি পাঞ্জাবিরাও অনেকগুলো মারা গেছে। ওইখান থেকে আমরা কিছুদিন অপেক্ষা করার পর শফিউল্লাহ সাহেবের বলছিলাম
স্যার আপনার ফ্যামিলি কোথায়? বলে, ভারতে। নাসির সাহেবের মা বলে, ভারতে। স্যার আমার ফ্যামিলিটা কোথায়? তখন উনি আমাকে বললেন, ছুটি যাবা? স্যার দেন, 19শে মে পর্যন্ত আমার ছুটি। যদি ছুটি এই টাইমের মধ্যে না যাওয়া যায় তাহলে বলছে তোমাকে মৃত ঘটনা করা হবে। আচ্ছা, এই পুরা সিলেট ডিস্ট্রিক্ট 7 দিনে পার হলাম হাইটা। ইয়েতে নেত্রকোনা এসে ট্রেনে চললাম ময়মনসিং এর উদ্দেশ্যে। ময়মনসিংহের উদ্দেশ্যে যখন নাকি যমুনা সেতু ওই সম্ভবত সেতুর মাঝখানে যখন ট্রেন এসে পৌঁছল, তখন পাঞ্জাবিরা ভিতরে গাড়ির ভিতরে এসে চেক করতেছে যে সে মুক্তিযোদ্ধা নাকি এইগুলো। আমার কাছে ছিল একটা কাফনের কাপড়, সেটা ছিল। আমি একটা কাছি কিনছিলাম, একটা ছাতা, একটা গামছা। এই নিয়েছিলাম এই জন্যে যে সিলেট ধান দেওয়ার জন্য গেছিলাম, ধান কাটবার জন্য, কামলা দেওয়ার জন্য। মানুষের জানতেন না পায় যে আমি আসবেন। পরে ওইখান থেকে আসলাম। একেবারে কোথায় কাদের সিদ্দিকরাতে যোগ দিই। কাদের সিদ্দিকে আমি সালাম করি নাই, যার জন্য আমাকে বললেন এই কথা, সালাম করেন নাই কেন? আমি বললাম, স্যার আপনাকে সেদিন দেখলাম পায়জামা পাঞ্জাবি পরনে, আপনি মেজর হলেন। এই তো উনি আমারও রেগে গেলেন, আমাকে মেরে ফেলবেন। কিন্তু তার হলো না। পরে শেষে একটা সাইকেল স্টাইল মেশিন পাওয়া গেল। ওই মেশিনে কেউ কাজ করতে পারে না পোস্টার ছাপানোর জন্য। তখন হাইবে রহমান কমান্ডারও বললো যে কথা যে ওই পারে। তখন আমরা করে যাওয়ার পরে উনি একটু লক্ষ্য করলেন যে এরপরে অনেক যুদ্ধের পরে আমাদের ভারতে যেতে হয়েছে। ভারত থেকে 25 তারিখ সেপ্টেম্বরের 25 তারিখে আমরা আসলাম। সঙ্গে ফজলু ছিল, মজনু ছিল। এদের নিয়ে আসা থানা অবরোধ করলো, বোম ফালানো হয়েছে ওইখানে। মজনু আমার সঙ্গে, ফজলু আমার সঙ্গে, কেউ আমার ছাড়া চলতেছে না, একটা না একটা আছে। তো ওই গাড়া যখন বোম জাফারা যাওয়ার পথে পাঞ্জাবিদের ভিতর পড়ে গেলাম। নৌকার থেকে সব লোক চলে গেল, আমি একা। এখন কী হবো? ইতিমধ্যে ঝাঁপ দিয়ে দেখলাম এক লোক আইসা আমার নৌকা তীরে নিয়ে গেল। আর্মসগুলো রয়েছে, চিন্তা করছে এখন কই যাব। কেননা আর্মিতে আমি ম্যাভরেটিংয়ে ফার্স্ট ক্লাস ছিলাম, এখানে তো ম্যাভনায় আমি জানি কেমন অন্ধকার রাত্রি কী করে। ইতিমধ্যে দুইটা কাক ঝগড়া করে গাছের থেকে নিচে পড়লো। তা আমি কোনো এখানেই বোঝা মৃত্যু। ইতিমধ্যে এক লোক আসলো, আমজাদ নাম। ও আসার পরে ওরে নিয়ে আর্মসগুলো ওরে দিলাম কতকটি, আমি নিলাম, নিয়ে পার হয়ে এক বাড়িতে যা জিজ্ঞাসা করি আপনারা কেউ সজাগ আছেন? তারা বলতেছে এই কথা, তার স্বামীরে বলতে তুমি কথা বলো না, কথা বলতে পারে ও অসুবিধা। আচ্ছা ওইখানে যাই। পরে আমি বললাম যে আপনাদের ঘরের দরজাটা কোন দিকে? তখন বললো যে পূর্ব দিকে। তো ওই আমজাদে বললাম যে আমজাদ তালি কেমন হবে? বলে না, ঠিক আছে। পরে রাস্তা পার হয়ে কাদের সিদ্দিকের ওইখানে যখন যা পৌঁছলাম, রাস্তায় জানতে পারলাম সবেরে ওই রেস্ট হাউসে সবেরে ঝুলায় রাখছে। আমি যাওয়ার পরে যখন দেখছে যে আমাদের আর্মস্টাফ সম্পূর্ণ আছে আমাদের কাছে, তখন কাদের সিদ্দিক আমাকে কোম্পানি কমান্ডারের চার্জ দেয়। এইভাবে আমার যুদ্ধের সময় চলে গেছে। তারপরে শেষ কথাটাই বলি যে শেষ যুদ্ধটা হয় ইয়েতে আপনার কালিয়াতে পাঞ্জাবি বোঝায়। তখন শুধু বলছিলাম মজনু করার সঙ্গে সঙ্গে সে বোম ফায়ার করে, এমনকি সেই বোমটা যায় একটা ওই চলন্ত পাঞ্জাবিদের ট্রাকের উপরে, ট্রাক আপসেট হয়ে যায়। পিছন থেকে ব্রিগেডিয়ার জেনারেল মিস্টার সন্ধ্যে সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল ছন সিং বাবাজি এসে আমাকে বলে হাউ হ্যাভ ইউ ফায়ার?
তখন আমি বলছিলাম ওপিজি গড, মানে অবজার্ভিং করছে যে কাজ করতেছে আল্লাহ স্বয়ং নিজে করতেছে। তখন উনি আমার পিছিয়ে থাপ্পড় বলেন সাব্বাস বাঙালি। এই দোয়া চাই আপনারা যেন আল্লাহ আপনাদেরকে সুখে রাখে, আমি যেন সৎ নিয়তে সৎ উদ্দেশ্য নেওয়া সৎ কর্ম নেওয়া যেন পরবারে যাইতে পারি। এই পর্যন্তই আমার বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যদি না হইতাম তাহলে ডিসি এসপি যারা যারা বড় বড় হয়েছেন তারা কেউ হইতে পারতেন না। কেননা আমাদের রাষ্ট্রটা চলে গেছে পাকিস্তানের হাতে, তখন আমরা কোনো কিছুই করতে পারতাম না। আর স্বাধীনতার ক্ষেত্রে আমাদের কপাল খুলে গেছে, এমনকি আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয়েছে, যারা নাকি আমরা বিভিন্ন কর্মস্থানে বিভিন্ন পদমর্যাদায় অধিষ্ঠিত হয়েছি। আমি অনুরোধ করব যে এই মুক্তিযোদ্ধাদের প্রতি যেন অবহেলিত না হয় তারা, এমনকি তাদেরকে সেই সম্মানের সাথে বসবাস করে। এদের প্রত্যেকের বয়সে 75, 80, 70-70-এর নিচে কারোর বয়স নেই। এদেরকে মানে সসম্মানে থাকার জন্য আমি সরকারকে অনুরোধ পাঠাই দিবে বাংলাদেশের ভিতরে গাজীপুর এবং সিরাজগঞ্জের টার্গেট দিয়ে। যথারীতি তাই হলো, ট্রেন বুক করে আমাদেরকে পাঠিয়ে দিল। আমরা আসাম ধুপড়ি রেল স্টেশনে নেমে মানকারচরে আসলাম। বিএসএফ ক্যাম্পের পাশে আমাদের একটা থাকার জায়গা হলো। হঠাৎ করেন তাহের সাহেব এসে আমাদেরকে একটা ডিফেন্সে নিয়ে গেলেন। আমাদের সাজোয়া কোম্পানি দেখে উইকটা খুব সাজোয়া, অস্ত্র অনেক হেভি অস্ত্র, পোশাক, এই দেখে আমাদেরকে একটা ডিফেন্স করার জন্য আগরতলা নিয়ে গেলেন। আগরতলায় আমরা ডিফেন্সটা ছিল মাত্র 3 দিন। শেষের দিন আমাদের ডিফেন্সে পরিদর্শনে আসলেন মেজর জিয়াউর রহমান। জিয়াউর রহমান আসলেন। ওই দিন জিয়াউর রহমান সাহেবকে দেখেছি যুদ্ধের সময়। উনি আমাদেরকে কিছু বক্তব্য দিলেন, কেন আমরা যুদ্ধ করতেছি, কী সাহসের সাথে যুদ্ধ করতে হবে, এগুলো আমাদের বোঝাইলেন। হিম্মত। আমি পাকিস্তান আর্মিতে চাকরি করছি, অনেক ট্রেনিং করেছি, অনেক ট্রেনিং করাইছি। উর্দুতে একটা কথা বলে, সেটা হলো পসিনা কো নিকালো খুন সে বাঁচো। এই কথাগুলো আমি সেদিন শিখে নিয়েছিলাম। এই উর্দু বা হিন্দিতে ওইটা বলা যায়। এর বাংলা অর্থ হলো যে রক্ত যদি বাঁচাতে চাও শরীরের ঘাম বের করো। তার মানে যুদ্ধে অলসতা করলে আমার মৃত্যু হবে। আর আমি যদি যুদ্ধে তেজস্বী থাকি, হিম্মত থাকে আমার, তাহলে শত্রু পরাজিত হবে। এই কথাগুলো উনি আমাদেরকে প্রায় 40 মিনিট বক্তব্য দিয়েছিলেন। টিভি বৃষ্টি ভেজে, এবং ওনার 2 চোখে আমি পানি দেখেছিলাম, পানি ঝরছে। শুধু একটা কথা বলো, যদি বেঁচে থাকি আবার দেখা হবে বলে উনি আমাদের চলে গেলেন।